হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো, সে গল্পটা খুবই মজাদার হতে চলেছে। তো চলো প্রিয় বন্ধুরা, আমি তোমাদের গল্পটা শোনাই। প্রিয় বন্ধুরা, আমি হচ্ছে একজন পেপারওয়ালা। আমার নাম সাব্বির। আমি কন্টিনিউ অনেক অনেক বাড়িতে পেপার দিই। এর মধ্যে শুধু একটা বাড়ি ছিল, যে বাড়িটা আমি পেপার দিতে গেলে শুধু সবসময় একটা মেয়ে খুলতো। অনেক বছর ধরে পেপার দিই, আমাকে তারা অনেক বিশ্বাস করতেন। ওই বাড়ির মালিকের নাম ছিল, সবাই গণেশদা বলেই ডাকতো। তো গণেশদা তার স্ত্রী অসুস্থই থাকতো বেশিরভাগ বেশিরভাগ সময় গণেশদা হাসপাতালে কাটাতেন, আর ওনার অনেক বড় ব্যবসা ছিল, সবটাই জানা। যাই হোক, বাড়িতে ওই মেয়েটা ছিল গণেশদার মেয়ে। ওই মেয়ের বয়স ছিল 21 বছর। যখনই আমি যেতাম, ওই মেয়েটাই দরজাটা খুলতো। মেয়ের নাম ছিল সুপ্রিয়া। মেয়েটা দেখতে শুনতে খুবই দারুণ ছিল। যখন সে দরজাটা খুলে পেপারটা নিত, তখন কি বলবো তোমাদের, তার গায়ে এত সুন্দর স্মাইল, মানে যে কারো নাকে এই স্মাইল গেলে সে মোটামুটি পাগল হয়ে যাবে। আর মেয়েটা দেখতে এত সুন্দর ছিল আর দারুণ ছিল। আনম্যারিড একজন মেয়ে, কুমারী একজন মেয়ে, এত সুন্দর। যাই হোক, সে তার বাবার অফিসে মোটামুটি 2-1 দিন করে বসতে থাকে, কারণ তার মা অসুস্থ, ক্যান্সারের পেশেন্ট, হাসপাতালে থাকে তার বাবা বেশিরভাগ সময়। তার এখন যথেষ্ট বয়স হয়ে গেছে, লেখাপড়ার পাশাপাশি একটু করে সময় অফিসে দিতেই পারে, যেহেতু এত বড় ব্যবসা। মোটামুটি তার বাবার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, তাই তারা আমাকে সবটাই শেয়ার করতেন। গণেশবাবু, এরকম একদিন আমি তাদের বাড়িতে পেপার দিতে আসলাম। এসে আমাকে সুপ্রিয়া বলল, ভাইয়া, আপনি ভিতরে আসা বসতে পারেন, বাবা আপনার সাথে ফোনে কথা বলিয়ে দিতে বলেছে। আমি বললাম ঠিক আছে, বসছি। আমি ভিতরে ঢুকলাম। সুপ্রিয়া নিজের হাতে একটি কফি বানিয়ে এনে আমাকে দিল, ও অন্যটি তার হাতে সে খাচ্ছিল। দেখতে খুবই দারুণ, ঢোলা ঢোলা জামা কাপড় পরেছে, জামার উপর দিয়ে তার পেয়ারাগুলো খুবই সুন্দরভাবে ভেসে আছে, দেখতে অনেকটা দারুণ লাগছে। দেখেই ইচ্ছে হলো যে ওই পেয়ারা অনেক তাজা, অনেক মজার, আমাকে একটু খেলে খারাপ হতো না। যাক, ভাবনা তো ভাবনাই, ওভাবেই আমি চুপচাপ বসে থাকলাম। এর মধ্যে কফি খেতে খেতেই সুপ্রিয়া তার বাবার কাছে আমার ফোন ধরিয়ে দেয়। দেওয়ার পরে বলছে, তুমি আমার একটা কাজ করে দাও। আমি বললাম হ্যাঁ, বলুন না গণেশ কাকা, কী কাজ করে দিতে হবে। তখন সে আমাকে বলল, তোমাদের বাড়ির পাশেই অভিজিৎ ঘটক বলে একটি লোক আছে। আমি বললাম হ্যাঁ আছে। ওনার ফোন নাম্বারটা হারিয়ে গেছে, আমার কাছে নেই, বা কখনো হয়তো বা নেইনি। যাই হোক ঘটনা, তুমি ওই নাম্বারটা আমাকে যোগাযোগ করে এনে দাও। আমি বললাম অবশ্যই দিব, কিন্তু আপনি কি করবেন? বলল, সুপ্রিয়ার জন্য ঘরবর দেখছি, জানি না আর কতক্ষণ থাকবো, কখন জানি ডাক চলে আসে। আমি বললাম এভাবে বলবেন না, আপনি যখন বলেছেন অবশ্যই আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে আপনাকে দিব, টেনশন করেন না। বলল আচ্ছা, আহসান করলে আমার উপরে। আমি আরও জিজ্ঞাসা করলাম যে এখন আন্টি কেমন আছেন? বলল আর কেমন থাকবে, ঠাকুরের ইচ্ছে, যখন মন চায় তখনই চলে যাবে, চেষ্টা তো কোনো জায়গায় থামিয়ে রাখিনি। এই কথা শুনে একটা মুহূর্তের জন্য মনটা খুবই খারাপ হয়ে গেল আমার। একজন পুরুষ মানুষ তার স্ত্রীর জন্যে কতটা স্যাক্রিফাইস করছে। যাই হোক প্রিয় বন্ধুরা, সুপ্রিয়ার সঙ্গে কফি খাচ্ছিলাম, খেতে আমার খুবই ভালো লাগলো। সুপ্রিয়াদের বাড়ির পাশেই একটি নতুন ভাড়াটিয়া এসেছে। এমন সময় উনি ডোরবেল বাজাচ্ছে। সুপ্রিয়া যে দরজাটা খুলে দিল, দেওয়ায় একটা অপোজিট থেকে মহিলা এসে বলছে, আমি কি ভিতরে আসবো? আপনাদের পড়শি, পরিচয় হতে আসলাম। তখন সুপ্রিয়া বলল, হ্যাঁ আসুন না। সুপ্রিয়া তাকে বসতে বললেন, সে সোফার উপরে আমার পাশে বসলো। সে বসার পর কিছুটা ঘুরে দেখে বলল, কি ব্যাপার
বৌদি, আপনি দেখি শাঁকা বলা পড়েননি, বাড়িতে বাচ্চা কাচ্চাও নেই, কি বাচ্চা কাচ্চা কি নেবেন না এই মুহূর্তে? একটা বাচ্চা কাচ্চা ছাড়া কি আর চলে? অন্যদিকে আমি সুপ্রিয়ার দিকে দেখে অনেকটাই লজ্জায় মাথা নিচু হয়ে গেল। শর্মিলা বলল, না ওই রকম কোনো ব্যাপার না। কিন্তু ওই বৌদি মুখ থেকে কথা কিছুতেই ফেলছিলেন না। সে যেন তার বক্তব্য চালিয়েই গেল। যাওয়ায় শর্মিলা বলল, ওই রকম কোনো ব্যাপারই নেই, আপনার বুঝতে ভুল হচ্ছে। বলছে, না বাপু, বুঝতে কি ভুল হবে? আজকালকের মেয়েরা বডি ঠিক রাখার জন্য বাচ্চা নেয় না, জানি তো, কিন্তু বাচ্চা তো একটা নেওয়া দরকার গো। বাচ্চা না নিলে কি আর মাতৃত্বের স্বাদ পূরণ হয়? এই কথা শুনতেই যেন সুপ্রিয়ার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। অন্যদিকে আমিও আমতা আমতা করছিলাম, বৌদিটা বলছেটা কি এসব? এমন সময় ওনার ফোন আসলো। তারপরে বলল, আজকে আর সময় নাই, যাই গো, অন্য সময় আসবো। আজকে তো পরিচয় হতে এসেছিলাম, তোমাদের পাশের বাড়িতেই নতুন এসেছি, পড়শি হিসাবে অবশ্যই একটু পরিচিত হওয়া দরকার, তাই পরিচয় হতে আসলাম। শোনো, যাওয়ার আগে একটা কথা বলে যাই, শরীর সে ধরে রাখতেই পারবে, সেটা বাচ্চা হওয়ার পরেও রাখা যায়। হ্যাঁ, তো এতদিন বাচ্চা কাচ্চা নাওনি, এখন একটা বাচ্চা কাচ্চা নেওয়ার প্ল্যান করো। এতে করে এত বড় বাড়ি, একটু তো হেসে খেলে চললে বাড়িটা জ্বলবে। আর হ্যাঁ, শাখা বলা পরো, এখনকার মেয়েরা বাবা ফ্যাশন করে, শাখা বলাও পরে না। এই কথা শুনে সুপ্রিয়া যেন চুপচাপ, আর একটা শব্দও নেই তার মুখে, শুধু মাথা নাড়িয়ে নাড়িয়ে তার সম্মতি জানাচ্ছিল তার কথাকে। এই বলে মহিলা চলে গেল। যাওয়ার পরে সুপ্রিয়া বলল, বাঁচালে ঠাকুর, এ কোন জাতের মহিলা, কোনো কিছু জানা নেই, বোঝা নেই, আন্দাজে একটা মন্তব্য করে বসে থাকছে। আমি উত্তরে বললাম, কথা তো খারাপ বলেনি সুপ্রিয়া, তোমার 21 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হয়ে গেলে এতদিন সত্যি সত্যি তোমার একটা বাচ্চা হয়ে যেত। সুপ্রিয়া যেহেতু আমাকে অনেক বছর হলো চেনে, তখন আমাকে বলছে, দাদা তুমিও যা বলো না, এটা কোনো কথা? বলো দেখি। আমি বললাম, কেন, তুমি দেখতে তো অনেক সুন্দর। আমি সুন্দর বলায় সে মানে শোনার ইচ্ছা জাগলো, এরকম একটা অনুভূতি তার চেহারায় ভেসে উঠল। আমিও বলতে থাকলাম, তুমি যেরকম সুন্দর, তোমার গঠন, তোমার উচ্চতা, তোমার সৌন্দর্য, যে কেউ তোমাকে বিয়ে করবে, কেন করবে না বলো? বলল, বাবা মাকে এই অবস্থায় রেখে বিয়ে করব না। আমি বললাম, তোমার বাবা তো আমাকে ঘটকের নাম্বারই ছিল, আমাকে বললো, দাদা খবরদার এটা তুমি করো না। আমি বললাম, তোমার বাবার কথা আমাকে শুনতেই হবে, তাছাড়া কাকাকে আমি অনেক সম্মান করি। এই কথা বলতেই সুপ্রিয়া আমার দিকে এগোতেই পাটা মুচড়ে আমার কোলে পড়ে যায়। পড়ে যাওয়ায় আমি তাকে শক্ত করে ধরে নেই। ধরে নেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো যে আমার শরীরে কারেন্ট লেগে গেল। হ্যাঁ, আমি আর কোনো কথা বলি না। কথা না বলায় সুপ্রিয়াকে খুবই আলতো করে আদরের সঙ্গে, খুবই ভালোবাসা দিয়ে তার ঘরের ওয়ালগুলোকে ঘষা মাজার চেষ্টা করলাম। দেখলাম সুপ্রিয়া একটু একটু বাধা দিচ্ছে। আমি বললাম, বাধা দিচ্ছ কেন? তোমার অনেক ভালো লাগবে, বিয়ে তো তোমার বাবা তোমাকে বাহিরে দিতে যাচ্ছে, কিন্তু আমি যে তোমাকে এত দিন যাবৎ পাহারা দিয়ে দিয়ে রাখলাম, তার কি হবে বলো দেখি? ও বলল, তুমি এসব কি বলছো? আমি বললাম, আর কোনো কথা নয়। তারপরে ও যখন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, আমি জোর করেই ওর ওয়ালগুলো মাজা শুরু করলাম বাড়ির। আমি বললাম, একটু পরিষ্কার করে দেই, তোমার যদি ভালো না লাগে তারপরে বলো, আমি জোর করব না। হ্যাঁ, বাড়ির কাজটা আমি করব আজকে। আমি নিজের ইচ্ছে মতো ওর বাড়ির ওয়ালটাকে খুব সুন্দর করে করে ঘুরিয়ে 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 মাজলাম। মাজার পরে ও দেখলাম একদম স্তব্ধ হয়ে আছে। আমার খুবই ইচ্ছে ছিল পেয়ারা খাওয়ার, আমি সেটা খেতে থাকলাম আর ওয়াল মাজামাজি করতে থাকলাম। যাই হোক, একটা পর্যায়ে ওয়ালকে আমি এত সুন্দর করে করে ভালোবেসে আদর যত্ন দিয়ে দিয়ে মেজে ঘষে নিয়েছি যে ও অনেক খুশি হয়ে গেছে, আমাকে আর বাধা দেয়নি এই বাড়ি পরিচ্ছন্নতার কাজে। তারপরে আমি ওদের ফ্লোরটাকে খুব সুন্দর করে করে পরিষ্কার করলাম। তো প্রিয় বন্ধুরা, আমি প্রথম দিনই প্রথমবারই এই কাজে
আমি প্রায় 1.5 ঘন্টা টিকেছিলাম। যাই হোক, তারপরে একসঙ্গেই ও অনেক আনন্দিত হয় এবং একসঙ্গে আমরা সেই কাজটা শেষ করি। বুঝতে নিশ্চয়ই পেরেছ, ইউটিউবের অনেক কড়া নিয়ম থাকার কারণে আমি তোমাদের অত খুলে বলতে পারছি না। ওয়াল কাকে বলেছি, ফ্লোর কাকে বলেছি, অবশ্যই বুঝতে পেরেছ। অন্যদিকে পিলাকে খুবই পছন্দ করেছে সুপ্রিয়া, আমার পিলাকে। তারপর থেকেই আমি প্রতিদিন ওর সঙ্গে একবার সাক্ষাৎ করতাম। সাক্ষাৎ করতে যেয়েই আমার পিলাকেও ও অনেক ভালোবাসতো। অন্যদিকে ওর ফ্লোরের মেঝেকেও আমি অনেক অনেক ভালোবাসতাম, কারণ ফ্লোরের মেঝেটা অনেক সুন্দর ছিল, যা কল্পনায় বলা যায় না। আমি খুবই ভালোবাসতাম। তারপরে ওয়ালগুলো সে কি বলবো, ওর বাড়ির ওয়ালটা এত দারুণ। হ্যাঁ, আর পেয়ারার কথা যাই হোক, ওর গাছের পেয়ারাগুলো খুবই 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 মজাদার ও সুস্বাদু, আর দেখতে অনেকটা দারুণ। যে কেউ দেখলেই তার ইচ্ছে হবে খাওয়ার জন্য। আর গাছে যদি এরকম তাজা জিনিস থাকে, কার না খেতে ইচ্ছে করবে। তো যাই হোক, এইরকম বেশ কিছুদিন চলতে থাকতে থাকতেই 1 সপ্তাহ চলে যায়। 1 সপ্তাহের মধ্যে সুপ্রিয়ার সঙ্গে আমার সঙ্গে খুবই দারুণ একটি সম্পর্ক হয়ে যায়। খুবই চমৎকার ভালোবাসা গড়ে ওঠে, একে অপরের প্রতি ইজ্জত সম্মান গড়ে ওঠে। সেখান থেকেই ওর বাবা বিষয়টা কান পর্যন্ত চলে যায়। ওর বাবা আমাকে বলে, তোমাকে বলেছিলাম ঘটকের নাম্বার দিতে, উল্টো তুমি আমার জমি দখল করে নিলে। আমি বললাম, কোনো না কোনো ঘরে তো দিতেই হবে মেয়েকে, আমি খারাপ কিসে, আমাকে দিলে কি হয়। তাছাড়া আজকে এতগুলো বছর ধরে আপনার মেয়েকে তো আমিই দেখে শুনে রাখছি, প্রতিদিন আসি, বাড়ির আশেপাশে ঘুরি, পাহারা দিয়ে রাখি, আপনি বাড়িতে থাকেন না। আমি কথা দিচ্ছি, আমি আপনার মেয়েকে কোনো দিন কষ্ট দেব না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ওর বাবা রাজি হননি, পরবর্তীতে রাজি হয়ে গেছে। যাই হোক, সুপ্রিয়া আর আমার মধ্যে মেলামেশা এখন আর কোনো দ্বিধা বাধা দ্বন্দ্ব কিছুই নেই। তো প্রিয় বন্ধুরা, যেমন বাধা দ্বন্দ্ব কিছুই নাই, এখানেই গল্পটা শেষ হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন গল্পের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।